দেখো আমাদের আগের দিন ক্লাসে 1 নম্বর ঘটনাটা কমপ্লিট হয়ে গেছে, তাই তো? আজকে আমাদের সেকেন্ড প্রসেসটা হবে। তো এবার আমরা করব প্রসেস নাম্বার 2। এই যে চোঙটা ছিল যেটাতে পিস্টন লাগানো আছে, এটাকে আমরা রিজার্ভয়ার থেকে উঠিয়ে ইনসুলেশন প্যাডের উপর নিয়ে এসে রাখবো। কিসের উপর নিয়ে এসে রাখবো? ইনসুলেশন প্যাডের উপর নিয়ে এসে রাখবো। তাহলে কেমন কেমন দেখতে লাগবে? পুরো এটাকে উঠিয়ে আমরা এখানে নিয়ে আসছি। স্টেপ 2, ওকে। পিস্টনটা আসবে এটা পিস্টনটা দেখো এখানে কি হবে, ঘটনা আলোচনা করছি কি হবে। ওকে, এখানে আছে গ্যাস, আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। এটা হচ্ছে ইনসুলেশন প্যাড। চলো ডায়াগ্রাম ড্র করো, তাহলে বুঝতে পারবে। ইনসুলেশন প্যাড মানে এটা যে প্রাচীরটা, এটা কিন্তু মনে রাখবো আমরা অন্তরক প্রাচীর। অন্তরক অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাপের আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ ডেল কিউ ইকুয়ালস টু 0। তাপের আদান প্রদান হবে না তার মানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে। তাপের আদান প্রদান হবে না, তাই কি হবে? তাই টেম্পারেচার চেঞ্জ হবে। চলো ছবিটা আঁকো আগে। ওকে, এবার দেখো আমার ইনিশিয়াল চাপ ছিল P1, তারপরে ঘটনাক্রমে হয়েছে P2 এবং P1 থেকে চাপ P2 কমেছে, আয়তন ছিল V1 হয়েছে কত? V2 এবং আয়তন কিন্তু বেড়েছে। উষ্ণতা ছিল T1 হয়েছে কত? T1, কারণ উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা একটা আইসোথার্মাল প্রসেস এবং রিজার্ভয়ার ছিল, এখান থেকে হিট ট্রান্সফার হয়েছে, এখান থেকে কিন্তু ডেল কিউ নট ইকুয়ালস টু 0, সেই জন্য ডেল টি ইকুয়ালস টু 0। উষ্ণতার কোনো পার্থক্য ঘটেনি, কিন্তু তাপের আদান প্রদান ঘটেছে। ওকে, এর ফলে কি হয়েছে না ভলিউম বেড়েছে, আর ভলিউমের চেঞ্জ হওয়া মানেই হলো ওয়ার্ক হয়েছে এবং গ্যাস নিজে কার্য করেছে, বাইরে থেকে কোনো পুল বা পুশ কাজ করেনি, গ্যাস নিজে কার্য করেছে, যার ফলে কি হয়েছে? ভলিউমটা বেড়েছে। এই ভলিউমটা বেড়ে যাওয়ার জন্য কি হয়েছে? এখানে দেখো ভলিউমটা বাড়তি রয়েছে। ওকে, তাহলে এখানে ছিল V2, আস্তে 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 ভলিউম আরো বেড়েছে, আমি ধরে নিলাম
এখানে যে ভলিউমটা হয়েছে সেটা হচ্ছে V3 যেটা V2 থেকে বড়। ওকে, আচ্ছা, আয়তন বেড়ে গেছে, তার মানে চাপটা কি হবে? চাপটা কমে যাবে। তাহলে চাপটা কমে যাবে মানে P2 টা বেশি, নতুন যে চাপ P3 সেটা কম। ওকে, এবারে এখানে টেম্পারেচারও চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি, এক্সপানশন ঘটেছে, ভলিউমটা বেড়েছে, তাই T1 টেম্পারেচারের তুলনায় T2 টেম্পারেচারটা কম হবে। তাই আমরা এখানে লিখব T1 গ্রেটার দেন T2, T1 গ্রেটার দেন T2। ক্লিয়ার? তাহলে আমার এই গ্যাসটার এখন ভলিউম হচ্ছে V3, প্রেসার হচ্ছে P3 আর টেম্পারেচার হচ্ছে T2, কারণ টেম্পারেচারের চেঞ্জ আগে হয়নি। আগের ঘটনায় প্রেসার এবং ভলিউম দুটোই চেঞ্জ হয়েছিল। এবার দেখো কি হলো, তাহলে সেকেন্ড যে ঘটনাটা ঘটলো, সেকেন্ড স্টেপে পিস্টনটা উপরের দিকে উঠতে আরম্ভ করলো, পিস্টন উপরে উঠছে। আমরা তো চাইছি এরকম একটা সাইকেল বানাতে যেখানে পিস্টন নামবে আর উঠবে, নামবে আর উঠবে। পিস্টন যত উঠবে নামবে তত আমার কিন্তু এই চাকাটা ঘুরতে থাকবে, আর চাকাটা ঘুরলেই এর সাথে লাগানো সেকেন্ড চাকাটাও কিন্তু ঘুরতে থাকবে। ওটাই আমি চাইছি ঘোরাতে। আচ্ছা বেশ, তাহলে 2 নম্বর ঘটনাটা কি ঘটলো আমরা একটু লিখে নেব। চলো, 2 নম্বর ঘটনাটা 2 নম্বর দাগ দিবে, নিচে লিখবে। এই গ্রাফটা যেমন আছে তেমন থাকবে, আর নেক্সট গ্রাফ আমরা আঁকবো। 2 নম্বর লেখো, চোঙটিকে আইসোলেশন প্যাডের উপর রাখা হলো। লেখো, চোঙটিকে আইসোলেশন প্যাডের উপর রাখা হলো। চোঙটিকে আইসোলেশন প্যাডের উপর রাখা হলো। পূর্ণচ্ছেদ। এক্ষেত্রে গ্যাসের আয়তন বেড়ে এক্ষেত্রে গ্যাসের আয়তন বেড়ে এক্ষেত্রে গ্যাসের আয়তন বেড়ে এক্ষেত্রে গ্যাসের আয়তন বেড়ে V2 থেকে V3 হলো, V2 থেকে V3 হলো। V2 থেকে V3 হলো, কমা, গ্যাসের চাপ কমে P2 থেকে P3 হলো। গ্যাসের চাপ কমে P2 থেকে P3 হলো এবং উষ্ণতা কমে T1 থেকে T2 হলো এবং উষ্ণতা কমে T1 থেকে T2 হলো। বেশ, পূর্ণচ্ছেদ দিয়ে দাও। দি লেখো, এক্ষেত্রে কার্য W2 ইকুয়ালস টু, এই প্রসেসটা কিন্তু আইসোথার্মাল নয়, এটা কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস। আর অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান মনে আছে? কনস্ট্যান্টটাকে মিউ নিয়ে নিলাম, মিউ ইনটু আর, এটা মনে আছে? T2 মাইনাস T1। ওয়ার্ক ডান ওমেগা 2 ইকুয়ালস টু মিউ আর T2 মাইনাস T1। এক্ষেত্রেও কিন্তু দেখো গ্যাস নিজের আয়তন বাড়িয়েছে, যার জন্য কার্য করেছে, অর্থাৎ সেকেন্ড স্টেপে বা দ্বিতীয় ঘটনাতেও গ্যাস নিজে কার্য করেছে। তাই আমরা লিখতে পারি ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, গ্যাস নিজে কাজ করেছে। ওকে, আচ্ছা, এবারে আমরা গ্রাফটা দেখে নেব কি হবে সেক্ষেত্রে। অ্যাডিয়াবেটিক এক্সপেনশন, তাই তো? টেম্পারেচার কিন্তু কমেছে, টেম্পারেচার কি হয়েছে? কমেছে। তাহলে আমরা এটা
তাহলে এক্সপানশন দুটোই, একটা আইসোথার্মাল এক্সপানশন আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এটা বলবো আমরা অ্যাডিয়াবেটিক এক্সপানশন। ওকে, তাহলে কি হলো, কি হলো, P3 হলো, V3 হলো আর T2 হলো, এটাকে আমরা T1 এ লিখে নেব, কারণ T1 সেম। এই তিনটে ঘটনা ঘটলো। ওকে, তাহলে নতুন করে আমরা এরিয়া পেলাম অ্যাডিয়াবেটিক এক্সপেনশনে বি জি বা বি সি এইচ জি, বি সি এইচ জি। ওকে, আশা করি আমরা অ্যাডিয়াবেটিক এক্সপেনশনের আগে গ্রাফ করেছি, সেই অনুযায়ী আমাদের অ্যাডিয়াবেটিক গ্রাফ আবার পাওয়া গেল। এক্ষেত্রে যে এরিয়াটা তৈরি হয়, ক্ষেত্রফল তৈরি হয়, সেই ক্ষেত্রফলটাই কার্যের পরিমাপ। তাহলে আমরা নিচে লিখব এক্ষেত্রে ক্ষেত্রফল BCHG এক্ষেত্রে ক্ষেত্রফল BCHG হলো কার্যের নির্দেশক। এখানেও কিন্তু ভালো করে লক্ষ্য করলাম আমরা যে বাইরে থেকে কোনো কাজ করতে হয়নি, গ্যাস নিজে কাজ করেছে। তার আয়তন, তার চাপ কমেছে, উষ্ণতা কমেছে, আয়তন বেড়েছে, পিস্টনকে উপর দিকে তুলে দিয়েছে। কারণ ভলিউম যদি চেঞ্জ না হয় ওয়ার্ক ডান হবে না। ওয়ার্ক ডানের ইন্ডিকেটর হচ্ছে আয়তনের পরিবর্তন বা আয়তন বৃদ্ধি, এক্সপানশন। তার নিচে লিখে দেবো আমরা ওয়ার্ক ইজ ডান, work is done by the gas, work is done by the gas। বেশ, তাহলে দ্বিতীয় ঘটনা এবং দ্বিতীয় সেকেন্ড ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা চাইলে 2 নম্বর ওয়ার্ক ডান বা 2 নম্বর ফর্মুলা বলতে পারি। নোট করে নাও, নোট করা হয়ে গেলে আমি থার্ড পজিশনে চলে যাব। 4টা ঘটনা ঘটবে, সাইকেলটার 4টা স্টেপ। একটা কমপ্লিট সাইকেলের এক্ষেত্রে 4টা স্টেপ কাজ করবে, তার দুটো আমাদের হলো, আর দুটো বাকি আছে। আচ্ছা, ছবিটা থাকবে, আমি শুধু এই লেখাগুলো একটু মুছে দেব। চলো, ওই চোঙ, পিস্টন সহ চোঙকে উঠাও, উঠিয়ে কোথায় নিয়ে আসবে, সিঙ্কের উপর রাখবো। কোথায় রাখবো, সিঙ্কের উপর। চলো সিঙ্কে নিয়ে এসে রাখবো ওটা আমরা। সিঙ্কের ওয়ালটা আমি বলিনি, এটা হচ্ছে কন্ডাক্টিং ওয়াল, সেম কন্ডাক্টিং ওয়াল। যে ওয়ালটা নিচটা আছে আমার কার, এই নিচটা কন্ডাক্টিং কার আছে না, এই চোঙটা, এটা কন্ডাক্টিং ওয়াল। আমরা একবারই বলে দিয়েছি ওখানে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডাক্টিং ওয়াল, যে এখানে লেখা আছে কন্ডাক্টিং ওয়াল। আর 4 পাশটা কিন্তু ইনসুলেটিং ওয়াল, অর্থাৎ 4 পাশ দিয়ে হিট ট্রান্সফার হওয়ার কোনো চান্স নেই, যা হবে বেস বা ভূমি দ্বারা। ওকে, চলো 3 নম্বর পজিশনে আমরা আবার কাকে রাখবো নিয়ে এসে, না চোঙটাকে।
ঠিক আছে। দেখ এখানে ঘটনাটাই ঘটবে। সিঙ্কের ওয়ালটা কিন্তু এটা কিন্তু আমরা লিখে নেব কন্ডাক্টিং ওয়াল, পরিবাহী, কন্ডাক্টিং ওয়াল, যেখানে কিন্তু হিট ট্রান্সফার হবে, তাপের পরিবর্তন হবে, হিট চেঞ্জ হবে, বাট তার জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তো এর মধ্যে যে হিট ছিল এখানে আমাদের কি হলো, সেটা সিঙ্কের মধ্যে চলে এলো। হিট কি হলো, হিট এখান থেকে ট্রান্সফার হয়ে সিঙ্কে চলে এলো, হিট সিঙ্কে চলে গেল, হলো। এখানে কিন্তু কোনো এটা এটা কন্ডাক্টিং ওয়াল হলেও এই প্যাডটা কি ছিল, এটা ছিল ইনসুলেটিং প্যাড, ইনসুলেটিং প্যাড, যে তাপের আদান প্রদান করতে দেয় না, তাই এখানে তাপ এর কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে হয়েছিল, আবার এখানেও হচ্ছে। এখানে কেন তাপের আদান প্রদান হচ্ছে, কারণ এই ওয়ালটা হচ্ছে একটা কন্ডাক্টিং ওয়াল। কেমন ওয়াল, এটা একটা কন্ডাক্টিং ওয়াল। তো হিট ট্রান্সফার হবে, বাট টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। তো টেম্পারেচার যদি ইনক্রিজ না হয় তাহলে ভলিউম কি ইনক্রিজ হবে না, ভলিউম ডিক্রিজ হবে। কারণ ভলিউমের চেঞ্জ বা এক্সপেনশন কে ডিনোট করতো, ভলিউমের এক্সপেনশন কে আমরা প্রকাশ করতো কে না, ইনক্রিজ উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতার বৃদ্ধি। কিন্তু এখানে উষ্ণতা কোনো পরিবর্তনই হয়নি। তার মানে কি হয়েছে, এক্ষেত্রে যে ভলিউম V3 ছিল সেই V3 আছে, অথচ এখানে যে V4 হবে সেক্ষেত্রে কিন্তু V4 এর থেকে কিন্তু V3 টাই বেশি, অর্থাৎ ভলিউমটা কমে গেছে। প্রেসার কিন্তু কি হবে, প্রেসার কিন্তু P3 তুলনায় P4 বেশি হবে, বাট টেম্পারেচারটা এখানে কি ছিল T2, এখানে কিন্তু টেম্পারেচারটা T2 রয়ে যাবে, টেম্পারেচার T2 ছিল T2 রয়ে যাবে। অর্থাৎ এখন আমার ভলিউম হবে V4, প্রেসার হবে P4, বাট টেম্পারেচার রয়ে যাবে T2, কারণ টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি। একমাত্র এই 2 নম্বর ঘটনাতে টেম্পারেচার চেঞ্জ হয়েছিল, 3 নম্বর ঘটনায় টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই, টেম্পারেচার সেম আছে, কিন্তু প্রেসারটা বেড়েছে, তাই ভলিউমটা কি হয়েছে, ডিক্রিজ হয়ে গেছে, ভলিউম ডিক্রিজ হয়ে গেছে। দেখো ভলিউম ডিক্রিজ। আচ্ছা, টেম্পারেচার চেঞ্জ হয়নি মানে কি প্রসেস, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কি হয়েছিল, এটা আইসোথার্মাল এক্সপ্যানশন ছিল, এটা কিন্তু আইসোথার্মাল এক্সপ্যানশন নয়, এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশন, সমষ্ণ প্রসারণ, এটা সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, কারণ ভলিউম কমে গেছে, প্রেসার বেড়ে গেছে, উষ্ণতা একই আছে। দেখে নাও পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝে নাও। তারপর আমরা লিখব 3 এর দাগে, লেখো চোঙটিকে সিঙ্ক এর উপর রাখা হলো, চোঙটিকে সিঙ্ক এর উপর রাখা হলো, চোঙটিকে সিঙ্ক এর উপর রাখা হলো, পূর্ণচ্ছেদ।
এক্ষেত্রে গ্যাসের আয়তন কমে V3 থেকে V4 হয়, V3 থেকে V4 হলো, গ্যাসের আয়তন কমে V3 থেকে V4 হলো, কমা গ্যাসের চাপ বেড়ে P3 থেকে P4 হলো, গ্যাসের চাপ বেড়ে P3 থেকে P4 হলো, এবং উষ্ণতা একই থাকবে, মানে T2 ছিল T2ই রয়ে গেল, উষ্ণতা একই থাকবে। তাহলে এটা কি প্রসেস? আইসোথার্মাল প্রসেস। এই ক্ষেত্রে কার্য ওয়ার্ক 3 ইকুয়ালস টু W3 ইকুয়ালস টু, আইসোথার্মাল প্রসেসে কি ছিল ফর্মুলা? মিউ আর T2 into log base 10 V3 by V4, V3 by V4 হয়েছে। এক্ষেত্রে কিন্তু গ্যাস নিজে কাজ করতে পারেনি, তাই না? এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন, গ্যাস নিজে কাজ করেছে। অ্যাডিয়াবেটিক এক্সপানশন, গ্যাস নিজে কাজ করেছে। বাট বেটা এখানে কি হয়েছে? এখানে হয়েছে আইসোথার্মাল কম্প্রেশন, অর্থাৎ আমাকে পিস্টনের উপর বল প্রয়োগ করতে হয়েছে, যার ফলে কি হয়েছে? দেবেছে গ্যাসটা দেবে গেছে, অর্থাৎ ভলিউমটা কমে গেছে। এক্ষেত্রে কিন্তু গ্যাস নিজে কাজ করেনি, এক্ষেত্রে ওয়ার্ক ডান অন দা গ্যাস, গ্যাসের উপর কার্য করতে হয়েছে, গ্যাসের উপর কার্য করা হয়েছে, তাই এটা হচ্ছে ওয়ার্ক ডান অন দা গ্যাস, গ্যাসের উপর কার্য করা হয়েছে। এই দুটো ক্ষেত্রে গ্যাস নিজে কার্য করেছিল, আর যখন নিজে কার্য করে সব এক্সপানশন হয়, আর গ্যাসের উপর কার্য করলে কম্প্রেশন হয়। তাই এই ক্ষেত্রে 3 নম্বর ঘটনায় কম্প্রেশন হয়েছে। তাহলে ঘটনা নাম্বার 3 কমপ্লিট। এবার আমরা চলে যাব ঘটনা নাম্বার 4 নম্বর ঘটনায়। ওকে, আচ্ছা, এটা গ্রাফটা আমরা দেখে নেব। আইসোথার্মাল কম্প্রেশনের গ্রাফটা আমরা দেখে নেব। এটা কম্প্রেশন হবে, অর্থাৎ ভলিউমটা কমবে আর প্রেসারটা বাড়বে। তাহলে এখানে ছিল আমার, তাহলে আমাকে ভলিউমটা কমিয়ে প্রেসারটা বাড়াতে হবে। দেখো ভলিউমটা কমছে আর প্রেসারটা বাড়ছে। দেখো বেটা, এখান থেকে এটা ভলিউম ছিল, এখান থেকে কমে কোথায় চলে এলো? এখানে চলে এলো। ভলিউম কমলো কি না? এফ হয়ে গেল এইচ থেকে। কিন্তু প্রেসারটা কি ছিল? এটা ছিল, প্রেসার বেড়ে গেল, এটা দিয়ে দেবো নাম ডি। ডি পয়েন্টে V4 P4 T2, এই পয়েন্টটা হচ্ছে কোথায় দেবো? এখানে দিচ্ছি
ঠিক আছে, V4 P4 আর T2 D। ওকে, তাহলে এখানে এরিয়াটা কি পাচ্ছি আমি? এরিয়া আন্ডার দ্য গ্রাফ এটা CH বা DCH। লেখো কথাটা। এক্ষেত্রে ক্ষেত্রফল, এক্ষেত্রে ক্ষেত্রফল নিচে লেখো, লেখাটা যেখানে চলছিল, এক্ষেত্রে ক্ষেত্রফল DCHF, DCHF, এক্ষেত্রে ক্ষেত্রফল DCHF হলো কার্যের নির্দেশক, হলো কার্যের নির্দেশক, হলো কার্যের নির্দেশক। ওকে, হয়েছে? বেশ, এবার 4 নম্বর স্টেপ কোথায় হবে? তাহলে ভালো করে দেখো, 1 থেকে গেলাম 2, 2 থেকে গেলাম 3। 4 নম্বর স্টেপ কি হবে না, 3 থেকে উঠিয়ে নিয়ে এসে আবার রাখতে হবে আইসোলেশন প্যাডের উপর। চোঙটা প্রথমে ছিল রিজার্ভয়ার, সেখান থেকে গেল আইসোলেশন প্যাড, সেখান থেকে গেল সিঙ্ক, এবারে লাস্ট 4 নম্বর স্টেপে সিঙ্ক থেকে তুলে করে নিয়ে আসবো আবার কোথায়? আইসোলেশন প্যাডে। আইসোলেশন, রিজার্ভয়ার আর সিঙ্ক হচ্ছে আইসোথার্মাল, আর ইনসুলেশন প্যাড হচ্ছে অ্যাডিয়াবেটিক। ইনসুলেশন প্যাড হচ্ছে অ্যাডিয়াবেটিক, অতএব আমরা আবার অ্যাডিয়াবেটিক পাবো। আচ্ছা, তার আগে এটাকে আমরা লিখে নেব, এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, এই গ্রাফটা আইসোথার্মাল, আইসোথার্মাল কম্প্রেশন। সি থেকে ডি অ্যারোটা দিতে হবে, সি থেকে ডি অ্যারোটা হবে সি থেকে ডি, আইসোথার্মাল কম্প্রেশন। চলো নেক্সট। এবারে আবার কি হবে, যখন এখান থেকে এখানে নিয়ে আসবো, এখানে আসার পরে কি শুরু হবে? হিট ট্রান্সফার হবে না, টেম্পারেচার চেঞ্জ হবে। হিট ট্রান্সফার হবে না, টেম্পারেচার চেঞ্জ হবে। চলো 4 নম্বরে নিয়ে আসি আমরা। যখন আমরা 4 নম্বরে আনবো এখান থেকে, অর্থাৎ ভলিউমটা V1 থেকে V2, V2 থেকে V3, মানে ইনিশিয়াল এগুলো ছিল, সেটা এখানে আনার পরে এগুলো হয়েছে, এখান থেকে নিয়ে যাওয়ার পরে এগুলো এসেছে, এখান থেকে নিয়ে যাওয়ার পরে এগুলো এসেছে। এখান থেকে যখন ফিরে এখানে নিয়ে আসবো, তখন মনে রাখবি যে V4 আবার হয়ে যাবে V1, V4 আবার হয়ে যাবে V1, যেটা প্রাথমিক ছিল। P4 হয়ে যাবে আবার P1, আর T2 হয়ে যাবে আবার T1, কারণ এখানে টেম্পারেচারের চেঞ্জ হবে, হিটের চেঞ্জ হবে না, হিট চেঞ্জ হবে না। তাই যেটা ছিল সেটা হচ্ছে V4, V4, সেটা এখানে আসার পরে হয়ে যাবে V1, কিন্তু ভলিউমটা আরো কমে যাবে, অর্থাৎ V4টা বেশি, V1টা আরো কম। P4 ছিল প্রেসার, এটা আরো বেড়ে হয়ে যাবে P1, আরো বেড়ে হয়ে যাবে P1। টেম্পারেচার ছিল T2, এটা কমে T2টা আরো কমে যাবে, না সরি
T2 টা কমে যাবে, দিয়ে হবে T1, T2 কমে হয়ে যাবে T1। দেখে নাও, অর্থাৎ টেম্পারেচারটা কমবে, প্রেসারটা বাড়বে আর ভলিউমটা আবার কমে যাবে। 4 নম্বর স্টেপ। অর্থাৎ গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে এটা, সেই জায়গায় চলে এলো, আবার সেই পূর্বের জায়গায় আবার চলে এলো। তো এটাকে আমরা কি বলবো? এটা বলবো আমরা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো এখন নরমাল এটা হয়ে যাবে V1, হয়ে যাবে P1, হয়ে যাবে T1, আবার সেই পূর্বের অবস্থায় চলে এলো। হয়েছে? তো কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো লেখো নিচে, এটাও কিন্তু ওয়ার্ক ডান অন দা গ্যাস, গ্যাসের উপর বল প্রয়োগ করে, কার্য করে এর আয়তনটা এর থেকেও আরো কমানো হবে। যেটা প্রাথমিক ছিল, ইনিশিয়াল ছিল, সেটা করে দেওয়া হবে। তাহলে দুটো ঘটনা, এটা গ্যাস নিজে কার্য করেছে, 2 নম্বর ঘটনায় গ্যাস নিজে কার্য করেছে, 3 নম্বর ঘটনায় গ্যাসের উপর কার্য করা হয়েছে, আর 4 নম্বর ঘটনা তো গ্যাসের উপর আবার কার্য করা হয়েছে। দেখতে গেলে পিস্টনটা চলে আসবে এই রকম জায়গাতে, একদম এই জায়গায় চলে আসবে। আমরা ইমাজিন করতে পারি 4 নম্বর স্টেপটা এইটা, পিস্টন এইটুকু গ্যাস থাকবে, ভলিউমটা কমে যাবে। চলো লিখে নিই আমরা তাহলে। লেখো, চোঙটিকে আবার আইসোলেশন প্যাডের উপর রাখা হলো। চোঙটিকে আবার ইনসুলেশন লেখো, চোঙটিকে আবার ইনসুলেশন প্যাডের উপর রাখা হলো। ইনসুলেশন প্যাডের উপর রাখা হলো। গ্যাসের চাপ P4 থেকে, গ্যাসের চাপ P4 থেকে পরিবর্তিত হয়ে, গ্যাসের চাপ P4 থেকে পরিবর্তিত হয়ে P1, গ্যাসের চাপ P4 থেকে পরিবর্তিত হয়ে P1, আয়তন V4 থেকে পরিবর্তিত হয়ে V1, আয়তন V4 থেকে পরিবর্তিত হয়ে V1, এবং উষ্ণতা T2 থেকে পরিবর্তিত হয়ে T1, এবং উষ্ণতা T2 থেকে পরিবর্তিত হয়ে T1 হবে। বা লেখো হলো। ওকে, এক্ষেত্রে কৃতকার্য W4 equals to adiabatic process mu r into T2 minus T1, mu r into T2 minus T1, work done, fourth work done. Okay, হয়েছে? দেখ, আর নিচে লিখে দাও ওয়ার্ক ডান অন দা গ্যাস।
ওয়ার্ক ডান অন দ্য গ্যাস বা ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নেওয়া হয়েছে। তার মানে গ্যাস আবার পূর্বের অবস্থায় ফিরে এলো, গ্যাস আবার পূর্বের অবস্থায় ফিরে এলো। তার মধ্যে কি হলো, পিস্টন উপরে উঠলো, পিস্টন নিচে নামলো। ফির পুনরায় আবার এই ঘটনাটা ঘটাবো আমরা। ফির কি হবে, আবার পিস্টন উপরে উঠবে, পিস্টন নিচে নামবে। আবার ঘটাবো এই ঘটনাটা, ফির পিস্টন উপরে উঠবে, নিচে নামবে। বাস এটা হতে থাকবে, পিস্টন উপর নিচে উঠে থাকবে, চাকা ঘুরতে থাকবে, গাড়ি চলতে থাকবে, বাইক চলতে থাকবে, মোটর বাইক চলতে থাকবে। বাস এটাই হচ্ছে আমাদের কার্নোট সাইকেল বা কার্নো চক্র। দেখে নাও সবাই টোটাল কার্নো চক্র কি বললো। ক্লিয়ার? এবার আমরা এখানে 4 বার কার্য করেছি, 1 2 3 আর এটা হচ্ছে ফিরে 4। বুঝা গেল? 1 2 3 4, 4 বার আমরা 4টা ওয়ার্ক পেয়েছি। আমরা এখান থেকে নেট ওয়ার্ক ডান বার করব। নেট ওয়ার্ক ডান অর্থাৎ মোট কতটা কার্য হয়েছে। নিচের পোরশনটা আমি একটু মুছে দিচ্ছি, বা পুরোটা মুছে দিলেও কোনো সমস্যা নেই। চলো পুরো ডায়াগ্রাম ড্র করে নেবে, আর 2 নম্বর 4 নম্বর ঘটনা একটা ছবিতেই বোঝানো যাবে, সমস্যা নেই। তাহলে আমাদের কার্নোট সাইকেল কমপ্লিট হলো। আর 10 থেকে 15 মিনিট লাগবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে থার্মোডাইনামিক্স। এখান থেকে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবারে তোমরা চাইলে টেক্সট বই খুলে দেখে নিতে পারো কি আছে না আছে। হ্যাঁ চলো রিডিং করো। নেট ওয়ার্ক ডান, মোট কার্য। রেডি করো, মোট কার্য, নেট ওয়ার্ক ডান। ওকে চলো, তো আমরা W ইকুয়ালস টু কি জানি আমরা কার্নোট সাইকেলে, যেখান থেকে Q1 মাইনাস Q2 তাপের পরিবর্তন, Q1 মাইনাস Q2। একটা হচ্ছে ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, একটা ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। Q1 হিটটা কি না, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস মাইনাস ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। চলো দুবার আমাদের গ্যাস দ্বারা কার্য হয়েছে আর দুবার গ্যাসের উপর কার্য করা হয়েছে। ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস হচ্ছে আমার W1 আর W2 দুটো আইসোথার্মাল প্রসেস, আর ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস হচ্ছে W3 প্লাস W4 অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে চলো মানগুলো বসাবো। W1 এর মান কি ছিল, মিউ আর T1 log V2 বাই V1 প্লাস কি ছিল, মিউ আর T2 মাইনাস T1। তোমার কাছে ইকুয়েশন আছে, তুমি ইকুয়েশন দেখে দেখে বসাতে পারো। ওকে মাইনাস W3 মান হচ্ছে মিউ আর T2 V3 বাই V4, সরি লগ আসবে log V3 বাই
V4 প্লাসটা মাইনাস হয়ে যাবে বাইরে মাইনাস থাকার কারণে মিউ আর T2 minus T1 mu r T2 minus T1 mu r T2 minus T1 দেখো mu r T2 minus T1 mu r T2 minus T1 টা ক্যান্সেল হয়ে যাচ্ছে কি পড়ে থাকছে টোটাল ওয়ার্ক ডান W equals to চলো mu r T1 log V2 by V1 minus mu r T2 log V3 by V4 বুঝা গেল এটা এটা মোট ওয়ার্ক ডানটা হয়েছে টোটাল ওয়ার্ক ডান কার্নোট সাইকেলের দেখে নাও এরপর আমরা করব কি না এফিসিয়েন্সি অফ কার্নোট সাইকেল কার্নোট ইঞ্জিন বা কার্নোট সাইকেলের দক্ষতা এফিসিয়েন্সি কতটা ওয়ার্ক করে আর তাদের কতটা হিট ওকে দিতে হয় বা নেয় তো আমি এটা ক্লিয়ার করলাম দেখো efficiency of Carnot cycle efficiency of Carnot cycle ওকে দক্ষতা কার্নো চক্রের দক্ষতা দেখো এফিসিয়েন্সি ইটা সমান কি ছিল ওয়ার্ক ডিভাইড বাই হিট গিভেন অর্থাৎ কার্য বাই তাপ ওকে কতটা কার্য করা হয়েছিল টোটাল W কতটা হিট দেওয়া হয়েছিল Q1 আবার W সমান কি জানি আমরা Q1 মাইনাস Q2 বাই Q1 ওকে তো অর ইটা ইকুয়ালস টু আমি জানি Q1 এর মান মিউ আর T1 log বা ln দিতে পারি আমরা V2 বাই V1 জানি আমি Q2 এর মান মিউ আর T2 log V3 বাই V4 বাই Q1 এর মান তো আমি জানি mu r T1 log V2 by V1 ওকে আচ্ছা আমাদের ফর্মুলা মনে আছে চার্লস ল V ভেরিসিয়াস T V ভেরিসিয়াস T ओके और V equals to KT না আচ্ছা ঠিক আছে দরকার হবে না এটার মানটা লেখা হয়েছে সবাইকার দরকার নেই এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি যখন ম্যাথস দেবে মান দেওয়া থাকবে মান বসালে এফিসিয়েন্সির মান চলে আসবে এবং মনে রাখবে যে এফিসিয়েন্সির মান কিন্তু সর্বদা লেস দেন 1 হবে একের থেকে কম কারণ কোন যন্ত্রেরই কর্মদক্ষতা 100% হতে পারে না তাই এটা ক্ষেত্রে ইটার মান আসবে লেস দেন 1 ওকে এটা হলো আমাদের কার্নোট সাইকেল বা কার্নো চক্র চারটা প্রসেসে এবং তার টোটাল এনার্জি এবং সেখান থেকে এফিসিয়েন্সি অফ কার্নোট সাইকেল দেখো এটা হচ্ছে থার্মোডাইনামিক্স ক্লাস নাম্বার 5 অর্থাৎ 5টা ক্লাস লাগলো আমাদের থার্মোডাইনামিক্স ক্লাস 11 এর শেষ করতে বেশ এটা ছিল মূল টপিক গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেল সব দেখিয়ে দিলাম এবার তোমরা এগুলোকে স্টাডি করো
তার সাথে টেক্সট বই খুলে কিছু জায়গা পড়ে নেবে এই রিলেটেড। ঠিক আছে, বেশ, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, এখানেই থার্মোডাইনামিক্স ক্লাসটি শেষ হচ্ছে। চলো, ওকে, বাই।